ডক্টর ইউনূস কি জিনিস বাঙালি জাতি চিনল না। ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য সম্ভবত এটা একটা ভালো খবর, পাশাপাশি এই ইন্টারিমের সাথে যারা কানেক্টেড আছেন তাদের জন্য এই সংবাদ অনেকটা পিসফুল সংবাদ, অথবা ধরেন একটু টান টান সিনাটা রাখা ওই টাইপের সংবাদ। এই মুহূর্তে ডক্টর ইউনূসের জন্য আশীর্বাদ হয়েছে, যেটা ডক্টর ইউনূস সরকারের দাবা খেলায় ঘোড়ার আড়াই চাল অলরেডি শুরু হয়ে গিয়েছে। এত কাঁচা খেলোয়াড় না, তারা কিন্তু এখন শেষ পর্যায়ে এসে দাবা খেলায় ঘোড়ার আড়াই চালটা দেয়া শুরু করে দিয়েছে। ডক্টর সরকার শুরু করে প্রকাশ করে দিচ্ছে। এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কোর্টে বল চলে গেছে, উনি কফিনের শেষ প্যারাকটা ঢুকবেন। অন্তর্বর্তী সরকারের বিরাট প্রস্তুতিতে তোলপাড় লেগে গেছে। অকল্পনীয়, কেউ কল্পনা করতে পারেনি এত সুন্দর কাজ করবে। চারদিকে প্রশংসা প্রশংসা। এই কাজ করছে, কি করছে? বিএনপি পাড়ায় দেখি কান্নার হিরিক। ফখরুল সাহেব এখন ডেইলি 2 বেলা কান্নাকাটিই করেন। ওদিকে শিলং সালাউদ্দিন সাহেব কি জানি বলেন। হঠাৎ করেই বিএনপির উপরে খড়গ নেমে আসছে। ভারতীয় জানোয়ারের বাচ্চারা কি মানুষ হবে না? এরা কি জানুয়ারি থেকে যাবে? ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবে আগামী মাসে 2 দিনের সফরে। ভারত থেকে পররাষ্ট্র দপ্তর থেকে বলছে যে জাকির নায়েককে যেন ভারতের হাতে তুলে দে। এই জানোয়ারের বাচ্চাদেরকে বলতে চাই, এই জানোয়ারের বাচ্চারা শেখ হাসিনা সহ বাংলাদেশে যে এতগুলা মানুষ খুন গুম করে তোদের দেশে গিয়ে লাখ লাখ আওয়ামী লীগার পালাই আছে, তোরা কি তাদেরকে বাংলাদেশের সরকারের হাতে তুলে দিতেছ? নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন, এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আপনারা সিনেমা দেখেন না? তো সিনেমা দেখেন যে আপনারা সবাই মনে করেন যে সিনেমা যখন দেখেন, সিনেমাগুলো যখন ভালো লাগে তখন শিল্পীর অভিনয় দেখে শিল্পীকেই অনেকে পছন্দ করেন, অনেকে ছবির পরিচালনা দেখে পরিচালককে পছন্দ করেন, অনেকে সিনেমার গানগুলো ভালো লাগলে গানগুলো দেখেই সিনেমাটাকে পছন্দ করেন। এটি সিনেমা বানাইতে যেমন অনেক মানুষের প্রচেষ্টা থাকে, এর মধ্যে একজন আছেন কারিগর, যে হলো সবচেয়ে বড় কারিগর সিনেমায়, সেটা হলো যিনি স্ক্রিন প্লে করেন। গল্প লেখার পর স্ক্রিন প্লেটা মানে চিত্রনাট্যকারটা যিনি হন, তার অ্যাকচুয়ালি অনেক 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 বড় একটা মানে দায়িত্ব থাকে। কারণ কি, মানুষ যেন বুঝতে না পারে যে এই দৃশ্যের পর পরে কোন দৃশ্যটা আসছে। মানুষ যদি আগেই বুঝে ফেলায় যে এই লোকটা এই কারণে আসছে এবং এই লোকটার পরিণতি এই হবে, তাহলে সিনেমা হিট করে না। এই সিনেমার চিত্রনাট্য যিনি লেখেন উনি হলেন মূল কারিগর। উনি এমন করে এক চিত্রনাট্যটা লিখবেন যে আপনাকে বুঝতেই দিবে না কোনটার পরে কোনটা আসতেছে, কোনটার পরে কোনটা আসতেছে, এবং শেষে যাই আপনি বুঝবেন যে আচ্ছা তাহলে এই ঘটনা। আমাদের রাজনীতিতে এখন যিনি চিত্রনাট্য লিখতেছেন উনি বহুত বড় চিত্রনাট্যকার। কেন এই কথাগুলো বললাম দেখেন, এই আন্দোলনের পরে যখন এনসিপি প্রতিষ্ঠিত হইল বা গঠিত হইল, তখন সবাই বলল এটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা টিম এবং এটা একটা কিংস পার্টি। এটা বহুদিন চললো, মানে চিত্রনাট্যকার এমন করে লিখছে যে এটাকে সে বহুদিন চালাবে। তারপরে একটা সময় আইসা উনি এটাকে ঘুরাবেন। যেমন ধরেন যখন কিংস পার্টি শুনতে লাগলাম, আমরা কনফার্ম হয়ে গেলাম যে এটা কিংস পার্টি এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা আনুকূল্য আছে এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ওনাদেরকে সর্ববিষয়ে সহযোগিতা করতেছে। একটা সময় আসলো, মানে চিত্রনাট্য এমন করে ঘুরে ফেলাইলো যে এই কিংস পার্টি আর কিংস পার্টি নাই, এই কিংস পার্টির ছেলেরা যাদেরকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একদিন বলছিলেন এই ছেলেরাই আমার নিয়োগকর্তা, সেই ছেলেরাই তাদের যে নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টা তার সম্পর্কে কুৎসা কাটানো শুরু করে দিল। এগুলো প্রথম ধাক্কা। এই সময় অনেকেই বললো আরে সরকারের সাথে কি কিংস পার্টির মানে এই যে এনসিপির কোনো গন্ডগোল লেগে গেছে কিনা। এখানে গল্পের একটা মোটামুটি টাং দিয়ে দিল স্ক্রিন প্লে রাইটার। এরপরে যে কিংস পার্টি জামাতের সাথে একটা গাঠবন্ধনের মতো করলো, জামাতের সাথে মেলামেশা করলো, সবাই ধরে নিল যে কিংস পার্টি আর জামাত এক হয়ে গেছে। তারপর ধরেন কিংস পার্টি যখন কোনো সমাবেশ করতে যায় তখন জামাত তাদেরকে তাদের লোকজন দিয়ে একটা বিরাট সাহায্য করে, এবং ধরেই নিয়েছিলাম আমরা তখন জামাত আর কিংস পার্টি এক হয়ে গেছে। কিংস পার্টিতে নাই, কিংস এখন পাবলিক পার্টি হয়ে গেছে এবং জামাতের সাথে একটা গাঠবন্ধন করছে। চলতে থাকলো, সেখানে স্ক্রিন প্লে রাইটার সুন্দর করে চালা দিতে চাইলেও গল্প মানুষ বুঝতে পারলো যে গল্প তো ভালোই চলছে, এখন দেখি কোন দিকে টার্ন নেয়, কারণ গল্প কিন্তু বুঝতে দেওয়া যাবে না। এরপর হঠাৎ করে দেখলাম যখন 8 দলীয় জামাতরা চিন্তা করলো যে ওরা রাস্তায় নামবে এই কিংস পার্টি মানে এনসিপিকে নিয়ে, তখন আগের রাতে এনসিপি বাগড়া দিল, বললো না আমরা এই আন্দোলনে নাই। যে আন্দোলনটা ছিল ডিরেক্ট পিআর পদ্ধতি নিয়ে, আপনাদের মনে আছে জামাত, ইসলামী আন্দোলন, হেফাজতে মিলে সবাই মিলে একটা বড় সমাবেশ করছিল, মিছিল করছিল, তখন জামাতের সাথে কিন্তু কিংস পার্টি যায় নাই। চিত্রটা একটু আবার ঘুরে গেল, হ্যাঁ জামাতের সাথে কিংস পার্টি লেগে গেছে, মানে এনসিপি লেগে গেছে। এখন বাজারে ঘটনা হলো জামাত এবং এনসিপি
আলাদা হয়ে গেছে। তার মানে এনসিপি সরকারের সাথেও নাই, জামাতের সাথেও নাই। এনসিপি কোথায় গেছে? এনসিপি গেছে বিএনপির কাছে। ওখানে সিট ভাগাভাগি করতেছে। অনেকেই বলতেছে ওনারা 100টা সিট চাইছে, 50টা সিট চাইছে। সালাউদ্দিন সাহেব বারবারই বলছে যে না, আমাদের সাথে কথাবার্তা হচ্ছে। এনসিপি থেকে কিন্তু কখনো বলা হয় নাই যে আমরা সিট চাইছি তাদের কাছে, তাদের সাথে সমঝোতা করতেছি। কারণ আমরা দেখছি বিএনপির অনুষ্ঠানে ওদের যাইতে মানুষ ধৈর্যই নিছে। মানে স্ক্রিন প্লে রাইটার এমন চালাকভাবে লেখছে গল্পটা, যদি কাউরে বুঝতে না দেয়। এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কোর্টে বল চলে গেছে। উনি কফিনের শেষ প্যারাকটা ঠুকবেন। উনি কিভাবে ঠুকবেন, কোন দিকে ঠুকবেন, উনি ছাড়া কেউ আর এটা নিয়ে আলোচনা করে সমালোচনা করে কোনো লাভ নাই। বল তার কোর্টে চলে গেছে। উনি প্যারাক, হাতুড়ি, পাটল সব রেডি করছে, কফিন টফিন সব রেডি আছে। এখন খালি ঠুকবেন। সেটা কবে ঠুকবেন? 2 একদিনের মধ্যেই ঠুকবেন। এই ঠুকাঠুকির পরেই দেখবেন পুরো রাজনীতির মাঠ আলাদা হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে। এখানে একটা জিনিস বলে রাখি বন্ধুরা, আপনারা একদম শিওর থাকতে পারেন বিএনপি এটার এগেইনস্টে কোনো আন্দোলনে যাবে না। আমার ভাবনা ভুল হতে পারে, কিন্তু আমি যত লোক হিসেবে বুঝি বিএনপি কোনো আন্দোলনে যাবে না। এখন আমার প্রশ্ন হলো, ওই যে চিত্রনাট্যকার যিনি লিখেছেন, উনি এর পরের গল্পটা কি করে লিখেছেন? কেউ বলছেন পরের গল্প পরিষ্কার, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোনো সময় জুলাই সনদ ঘোষণা করবে, তার ক্ষমতা বলে। যদি এই ক্ষমতা নিয়ে আগেও ডিসকাশন করছি, কেউ বলছে মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে করাতে হবে, কেউ বলছে ওনাকে দিয়ে করাতে হবে, মানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে করাতে হবে। যদিও যত আইন বিশেষজ্ঞরা, আইন অভিজ্ঞ যারা আছেন, বিভিন্ন বড় বড় আইনজ্ঞরা বলছেন এটা নিয়মের ব্যত্যয়, এটা নিয়মের ব্যত্যয়, এটা করলে এটা হবে, কি হলে কি হবে সেটা পরের ব্যাপার। বাংলাদেশ এই 24শে জুলাইয়ের পর, গণ আন্দোলনের পর যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এরাই সরকার, এরাই সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। এরা যদি কোনো আইন প্রণয়ন করে, সেই আইনটাকে অবজ্ঞা করার মতো ক্ষমতা আমার মনে হয় বাংলাদেশের কোনো জনগণের নাই, কোনো সরকারের নাই, কোনো নতুন সরকারের নাই। উনি এটা করবেন এবং যে কোনো সময় করবেন। এইভাবেই চিত্রনাট্য লেখা হয়েছে। এখন দেখা যাক আমার চিত্রনাট্য, আমার ভাবনা এবং এই যে চিত্রনাট্যকারের ভাবনা এক কিনা। জাকির নায়েককে চায় ভারত। বাংলাদেশে কড়া হুঁশিয়ারি, জাকির নায়েক বাংলাদেশ আসার সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করে তাকে তুলে দিতে হবে ভারতের কাছে। এভাবেই বাংলাদেশকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে ভারত। জাকির নায়েককে বাংলার মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে তুলে দিতে হবে ভারতের কাছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই রকম রিস্ক নিয়ে জাকির নায়েক কি বাংলাদেশে আসবেন? এবং যদি এসেও থাকেন, তাহলে কি ইউনূস সরকার তাকে গ্রেপ্তার করে ভারতের কাছে তুলে দিবেন? আমরা আমাদের আলোচনায় এই প্রশ্নের আজকে উত্তর করার চেষ্টা করব। জাকির নায়েকের বাংলাদেশ আসার ব্যবস্থা করেছে স্পার্ক ইভেন্ট নামে একটি কোম্পানি। গত 12 অক্টোবর প্রতিষ্ঠানটির প্রোপাইটার আলিরাজ গণমাধ্যমকে বলেন যে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী 28 অথবা 29 নভেম্বর ঢাকায় জাকির নায়েকের প্রথম প্রোগ্রামটি হবে। তবে কেবল ঢাকাতেই নয়, ঢাকার বাইরেও এই প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে। এবং 2016 সালে যখন ঢাকার হলিয়াটিজানে সন্ত্রাসী হামলা হয়, তখন বলা হয় যে এই সন্ত্রাসীরা নাকি জাকির নায়েকের আদর্শে প্রভাবিত। তারপরই এই জাকির নায়েকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় বাংলাদেশে এবং ভারতে, এবং তিনি নিজের নিরাপত্তার জন্য পাড়ি জমান মালয়েশিয়ায় এবং এখন পর্যন্ত সেখানে বসবাস করতেছেন। কিন্তু গত বছর শেখ হাসিনার পতন হলে বাংলাদেশে এই জাকির নায়েকের উপর নিষেধাজ্ঞা শিথিল হয় এবং এখন তার ঢাকায় আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে। তাহলে সে একই প্রশ্ন, তিনি কি বাংলাদেশে আসবেন? যদি আসেনি, তাকে কি বাংলাদেশ সরকার গ্রেপ্তার করে তুলে দিবে ভারতের কাছে? এবং আরো একটা প্রশ্ন, যে শেখ হাসিনা গণহত্যা করে পালিয়ে গিয়েছে ভারতে, সেই শেখ হাসিনাকে কিন্তু এতবার অনুরোধ সত্ত্বেও ভারত সরকার বাংলাদেশে ফেরত দেয়নি। তাহলে বাংলাদেশ সরকার কেন জাকির নায়েককে ফেরত দিবে ভারতের কাছে? এখানে কিন্তু একটা প্রশ্ন। গতকালকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিং এ সাংবাদিক গৌতম লাহিড়ী প্রশ্ন করেছিলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে, যে জাকির নায়েক বাংলাদেশে আসতেছে, আপনি কি মনে করেন? তখন রণধীর জয়সওয়াল বলেন যে জাকির নায়েক যেহেতু আমাদের দেশে ওয়ান্টেড, আমরা মনে করবো তিনি বাংলাদেশ যে দেশেই যান, তারা তাকে গ্রেপ্তার করে আমাদের হাতে তুলে দিবে। তো আমি এখন সেই সাংবাদিক গৌতম লাহিড়ীকে প্রশ্ন করব যে আসলে তিনি কি ভাবছেন, এই জাকির নায়েক বাংলাদেশে আসবে কিনা, বা আসলে কি হতে পারে, বা কি পরিকল্পনা, এই সব নিয়ে আসলে চলুন আমরা সরাসরি চলে যাই সাংবাদিক গৌতম লাহিড়ীর কাছে। গৌতম লাহিড়ী হচ্ছে প্রেস ক্লাব ইন্ডিয়ার সভাপতি এবং তিনি একজন সাংবাদিক নেতাও বটে। চলুন তার কাছ থেকে শুনে আসি। বাংলাদেশ সরকার তিনি এলে কি করবেন সেটা এখন আগাম বলাটা মুশকিল। তবে আমার মনে হয় না বাংলাদেশ যদি আসেন তাহলে বাংলাদেশ সরকার তাকে ভারতের হাতে তুলে দেবেন এমন, কারণ যেহেতু কোনো ইন্টারপোলের এখনো কোনো নোটিশ নেই জাকির নায়েক। ভারতে যিনি ভারত থেকে পলাতক, ভারতে অপরাধী, কিন্তু ইন্টারপোলের নোটিশ থাকলে হয়তো একটা অন্যরকম মানে হতো। সেই কারণে বাংলাদেশের সরকারের পক্ষে যুক্তি থাকবে যে তাকে ভারতের হাতে তুলে দেওয়ার কোনো প্রশ্ন নেই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।